1 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিতে ক্ষমতায় এলেও বিএনপির 6 মাসে উল্টো বেকার হয়েছেন ৬২,০০০ শ্রমিক। এই সরকারের যদি কান না খুলে, তারপরে কান কিভাবে খুলাইতে হয় কানের ভিতরে আজরাইলের সিঙ্গার মতন, তারপরে সরকারকে ইনশাল্লাহ আমরা ঠোক দেব। জ্বালানির সংকটে গত 6 মাসে বন্ধ হয়ে গেছে 95টি কারখানা, বেকার হয়ে গেছেন প্রায় ৬২,০০০ মানুষ। 6 মাসে প্রত্যাশার বেশিরভাগই পূরণ করতে পারেনি বিএনপি সরকার। উল্টো চিন্তা বাড়িয়েছে জ্বালানি সংকট, চ্যালেঞ্জে পড়েছে ব্যবসা বাণিজ্য। আই হ্যাভ এ প্ল্যান মানিটা কি আমরা বুঝি না, আমরা তো মূর্খ সুরুক্ষ মানুষ, পড়ালেখা বেশি করি নাই। এতদিন খুঁজছি 5-6 মাস তালাক আই হ্যাভ এ প্ল্যান মানি, এখন দেখতেছি আই হ্যাভ এ প্ল্যান মানে পাম্পে 3 কিলো ধরে সিরিয়াল গ্যাস নাই। আই হ্যাভ এ প্ল্যান খাম্বা আছে, কারেন্ট নাই, আবার খাম্বাতে ট্রান্সমিটারও নাই। বর্তমানে এমন পরিস্থিতি 3 গুণ কারেন্ট বিল বাড়ছে, যার 600 টাকায় তো তার আইতাছে 1800, 2500, 3000। এটা হলো আই হ্যাভ এ প্ল্যান। সে প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে এবং আমরা জানি না কখন এই পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকেই পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। উনি মনে করেন শেখ হাসিনার আমলে বলছে যে গ্যাস দাও, কারেন্ট দাও, নাইলে গদি ছাইরা দাও। অনত ওই হ্যাগো আমলে তো গ্যাসও নাই, কারেন্টও নাই, অনেক গদি ছাড়বো কাটায়। অনেক ইয়ার আবার রাষ্ট্রপতি হয়েছে, দেন সামনে কি হয়, অবস্থা খুবই খারাপ হইব। সবাই জমা ওঠে নাই, বেলা বাজে 6টা, আপনি বলছেন গ্যাসের লেগে গাড়ি চালাতে পারি না। জামায়াত ইসলামী 5 বছর ক্ষমতায় থাকলে 55 বছরের পিছিয়ে যাওয়া বাংলাদেশকে 100 বছর এগিয়ে নিতে পারতেন, কিন্তু আমরা জাতি দুর্ভাগ্য যে আমরা জামায়াত ইসলামীকে ক্ষমতায় নিতে পারি নাই। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে জনগণের কথা দিছিল তারা ক্ষমতায় আসতে পারলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আর তারা গত 6 মাস আসলে যা উন্নয়ন করছে। গত 6 মাসে 95টা কারখানা বন্ধ হয়েছে, যার কারণে ৬২,০০০-এর উপরে মানুষ বেকার হয়েছে। শুধু তাই নয়, 900+ টেক্সটাইল মিল বন্ধ হয়েছে, 830টা রাজনৈতিক সহিংসতা হয়েছে গত 6 মাসে শুধু। এবং কি 460টা নারী ও শিশু মিলাই দর্শনের শিকার হয়েছে। নরসিংদীতে গ্যাসের সংকটে কারখানা বন্ধ হয়েছে, কোটি টাকার উপরে কাপড় নষ্ট হয়েছে। এখান দিয়া দেশের মধ্যে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিন্তু ছিনতাই, সাদাবাজি, দুর্নীতিগুলো বাড়ছে। এই বিএনপি হলো প্রতারকের দল। বিএনপি সব সময় জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় যায়। আই হ্যাভ এ প্ল্যান। বর্তমান সরকারের ক্ষমতায় 180 দিন আজ। সরকার সাধারণ জনগণকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে? দেশের মানবনের সুদ না, আর সিডেঙ্গা মানুষ কোরআন মারে সুদি না বললে আমাদের সারা দে আর কেন জনগণের চালাই। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বাংলাদেশে যার সাথেই কথা বলি ভাই, সবাই দেখলাম কেমন একটা অস্বস্তিতে ভুগতেছে, বলতেছে ভাই সিকিউরিটি নাই, মানে এইখানে গেলে ভয় লাগে, ওইখানে গেলে ভয় লাগে। কতটুকু সত্য মিথ্যা আমরা এখান থেকে অনুভব করতে পারি না, তবে ফেসবুক বা ইউটিউব দেখে বুঝি যে দেশে একটা মানে পরিস্থিতি খুব একটা ভালো না। কিন্তু ওনারা যেভাবে কথা বলে, মানে আমি যে কয়েকজনের সাথে কথা বললাম, ভালো লাগলো না শুনে। এখন তারা কি কিছু বানায় বলে নাকি সত্যি সত্যি ঘটতেছে ভাই, এটা আপনারা ভালো জানেন। আমার এক বন্ধুর সাথে কথা বললাম, গাজীপুরে থাকে, বলে কী করতেছিস, বলে বাড়িতে সিসি ক্যামেরা লাগাইতেছে। আমি কেন সিসি ক্যামেরা হঠাৎ কিনা, কয় ভাই দিনকাল যা পড়ছে, ঘরে থাকি না, বউ বাচ্চা থাকে বাসায়, যদি আল্লাহ না করুক কোনো রকম মানে অঘটন ঘইটা যায়, তাহলে যেন সিসিটিভি ক্যামেরা দেখা ধরা যায় যে এরা এটা করছে। এই ধরনের কথা শুনলে ভাই ভালো লাগে না, তাই না? মানে এখন কি এই অবস্থা হয়ে গেছে যে আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দেবো, সিকিউরিটি কাউরি নাই। যেমন একটা ভিডিও দেখেন, তাহলে আপনি যাচাই করতে পারবেন দেশের অবস্থাটা কি। কিছু বুঝছেন? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কচুয়াতে গেছে, উনার গাড়ি ভাগতেছে। চিন্তা করা যায়
তো এই যে আমার বন্ধু যে বলছে সিসি ক্যামেরা লাগাইবো, আমার তো মনে হয় না সে কোনো একটা ভুল কাজ করতেছে। যে দেশে মানে রানিং মন্ত্রী, এবং সে শুধু রানিংই না, সে বর্তমান যে সরকার গঠন করছে বিএনপি তার মন্ত্রী। নর্থ বেঙ্গলে এমপি আপনার জামাতের, তার ওই যে মেয়ে একটা অসুস্থ ছিল, তার বাড়িতে এসে ভাঙচুর করছে, সে তো জামাতের ছিল, ঠিক আছে। জামাতের এমপির যতটুকু পাওয়ার নাই, যতটুকু পাওয়ার আছে এই আমাদের রানিং সরকারের বিএনপির মন্ত্রীদের। এছাড়া হলো মিলনের মতো মন্ত্রীও নিরাপদ না, তার গাড়ি ভাঙতেছে। এবং সে কি বলতেছে, রশিদ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করো, বলো আমার গাড়ি ভাঙতেছে কচুয়াতে। হইল নি ভাই এটা, বলেন হইল এটা কিছু? স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করতে হবে একজন রানিং শিক্ষামন্ত্রীর, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় বলবে, তারপরে থানার থেকে পুলিশ আসবে, বা যারা ভাঙতেছে তাদের ধরবে। কেন শিক্ষামন্ত্রীকে সেই ক্ষমতা নাই? অবভিয়াসলি আছে। মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করো, উনি এসে আমাকে বাঁচাক। এগুলো দেখলে কি মনে হয় যে দেশে খুব ভালো একটা পজিশনই আছে আমরা সবাই? না ভাই, নাই। যে যেভাবেই বলেন আমরা খুব একটা ভালো নাই। কারণ রানিং মন্ত্রীর গাড়ি যদি রাস্তায় ভাঙ্গা দিতে পারে, সেটা যে পক্ষই দেখ, আমি কোন পক্ষ দিয়েছে আমরা জানি না, হয়তো বা পরে বেরোবে, এটা কোনোভাবে মাইনে নেওয়া যায় না। এখন দেখেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটু মানে এখন নৈরাচিরা বসছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এই যে মানে গতকালকে দেখলাম উনি হঠাৎ করে দুইটা থানায় গেছেন, একটা তেজগাঁয়, আরেকটা হলো বোধহয় খুব সম্ভব পুরানা পল্টন বা নয়া পল্টনের যে মডেল থানা, যাই উনি ওইখান থেকে দুইজন ওসির একদম সাথে সাথে সাসপেন্ড করে দিছে। উনি কিন্তু মানে কিছুদিন আগে দেখছিলাম এই ধানমন্ডি থানায় আসছিল, এরপরে আর কিন্তু উনি খুব একটা করিতকর্মা ছিল না, ইদানিং আবার একটু করিতকর্মা হয়ে গেছে। এই জন্য হয়তো বা হইতে পারে এমন যে তার উপরে চাপ আসছে যে আপনি আইন শৃঙ্খলা ঠিকমতো কন্ট্রোল করতে পারছেন না, আপনাকে আরও করিতকর্মা হইতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বলছেন, এই জন্য উনি এখন করিতকর্মা হয়েছেন। শুধু থানায় পরিদর্শন করেন নাই। আপনার একটা ঘটনা কিছুদিন আগে বাংলাদেশে ঢাকায় ঘুরছিল, ঢাকা মেডিকেল কলেজ যে হসপিটালটা আছে সেখানকার ইএনটির এক ডক্টরকে আপনার সন্ত্রাসীরা চাঁদা চাইছিল, মনে আছে ঘটনাটা? মানে ডাক্তার সাহেব সন্ত্রাসীরা ফোন করে বলছে আমরা ডেভিড ইমনের লোক, আমাদেরকে $15,000 চাঁদা দিবেন। ডলার মানে টাকা না, $15,000 চাঁদা দিবেন। উনি হোয়াটসঅ্যাপে ফোন আসছে, যদিও লোকাল নাম্বার থেকে আসছে, উনি পাত্তা দেয় নাই। 3 দিন পরে সে স্কুটারে কোথা থেকে হসপিটাল আসতেছিল, তাই রাস্তায় ধরে ভাই কী যে মাইকটা দিছে না, ইএনটির একজন ডাক্তার, সে কী কারণে চাঁদা দিবে সেটার এখন পর্যন্ত কোনো রকম ঘটনা আমরা জানি না। তবে যেটা শুনছি যে ওনার অনেক পয়সা আছে, যেহেতু ডাক্তারি করে পয়সা থাকতেই পারে। ওনার দুইটা চোখ, মানে একটা চোখের অবস্থা খুবই খারাপ, আরেকটা চোখ যায় অবস্থা। তো এটাও তো অ্যাকচুয়ালি দেশের জন্য কোনো মঙ্গলজনক ঘটনা না, যে একজন ডাক্তার তার যত পয়সায় থাকুক, সে যদি কোনো অন্যায় করে না থাকে, সে তো শ্রম দিয়ে টাকা উপার্জন করতেছে, তার কাছে চাঁদা চাইতে হবে, এবং সেই চাঁদা হইতে হবে ডলারে। এই ওনাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম 2-3 দিন আগে দেখতে গেছিলেন, এটাও একটা ভালো কাজ। এর আগে অবশ্য যদি একবার উনি ওই যে রাবিসার হত্যার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি রাবিসার বাসায় গেছিলেন, এরপরে কিন্তু তার কোনো ভিজিট আমরা দেখি না। অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশে, কিন্তু এই প্রথম দেখলাম যে এই ডাক্তার সাহেবের এখানে উনি গেছেন, এবং ডাক্তার সাহেবের সাথে কুশল বিনিময় করে আসছেন, খোঁজখবর নিয়ে আসছেন, এবং বলে আসছেন যে খুব তাড়াতাড়ি ধরা হবে যারা তার সাথে এটা করছে। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি করিতকর্মা না হয়, তাহলে দেশের যে অবস্থা, এটা কিন্তু আমরা ফিরে আনতে পারবো না। একমাত্র উনিই পারেন। অনেকেই বলেন যে আমরা কেন অপারেশন ক্লিন হার্ট করি না। দেশের যে অবস্থা, এখন কিন্তু অপারেশন ক্লিন হার্ট 2 করার একদম সময় এসে গেছে ভাই। কারণ আপনারা যেদিকেই তাকাবেন, যেদিকেই শুনবেন, কোনো এক জায়গার থেকে আপনারা দেখবেন না যে খুব একটা ভালো সুসংবাদ আসতেছে। এই রাহাজানি, ডাকাতি, তারপরে আপনার জমি দখল, খুন খারাপি তো আছেই, এটা তো ফেসবুক খুললেই দেখা যায়। এর তো কোনো মানে শেষ নাই। এর জন্য সরকারকে এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে পদক্ষেপটা নিচ্ছে, এর জন্য তাকে সাধুবাদ জানাই। সে হয়তো বা এখন একটু করিতকর্মা হবে, এবং উনি করিতকর্মা হলে এবং পুলিশ প্রশাসনকে যদি উনি ঢেলে সাজাতে পারেন, তাহলে আমাদের দেশে আবার হয়তো বা শান্তি আসবে। পুলিশের যে মানে মনোবল, সেটা কিন্তু ভেঙে গেছিলো, কিন্তু আমরা দেখি কোথাও পুলিশ মানে ভিজা বিড়াল হয়ে যায়, কোথাও পুলিশ একদম মানে রাক্ষসের মতো ব্যবহার করে। এই যে ডিফারেন্সটাকে ঘুচাইতে হবে। এই যে মন্ত্রী পরিষদে এত রদবদল হইলো, এতে করে আমার মনে হয় কিছু একটা চেঞ্জ হইতে পারে। তবে কিছু কিছু মন্ত্রী বা কিছু কিছু সংসদ সদস্য এখনও তেলবাজিতে ভাই একদম নাম্বার 1-এ আছে। আমরা নুরুল ইসলাম মনি সাহেবকে চিনি, সে হলো সরকারি দলের চিফ হুইপ, মানে সংসদের চিফ হুইপ উনি। উনি হলেন এই পুরো যে তার যে 200-250 আপনার সাংসদ আছেন, তাদের হুইপ উনি। ওনার কাছ থেকে পারমিশন নিয়েই আপনার সংসদ সদস্যকে কথা বলতে হয় সংসদে দাঁড়িয়ে। ইটস এ ভেরি বিগ পোস্ট। হ্যাঁ, ওনার মতো একটা মানুষ কালকে একটা নিউজে দেখলাম, উনি গেছিল কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানে, সেখানে যে উনি বলতেছেন যে আমরা আরেকটা নজরুল পাইছি। সেই নজরুলকে জানেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি নাকি তারেক রহমানের মধ্যে বিদ্রোহী কবি নজরুলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এই কথাটা শুনলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন?
আমার মনে হয় না। কারণ ওনার একটা গুণ দেখছি, উনি কিন্তু চামচামিরা পছন্দ করেন না, প্রথম থেকেই বলছেন, এবং প্রথম থেকে আমরা দেখে আসতেছি ওনাকে যদি কেউ সামনাসামনি প্রশংসা করে উনি খুব একটা খুশি হন না, এবং উনি সেটা প্রতিবাদও করছেন। দুই এক জায়গায় আমরা দেখছি না, আমার এই সমস্ত কথা শোনার কোনো দরকার নেই। কিন্তু এই চামচামি তো বন্ধ হচ্ছে না। এই যে আমরা বারবার বলতেছি ভাই চেটে নয় খেটে খাও, কেউ শুনতেছে না। এখন নুরুল ইসলাম মনির মতো একজন মানুষ, যিনি সংসদে চিফ হুইপ, মানে ওনার কথাই পুরো একটা সংসদ চলে, মানে স্পিকারের পরে বিরোধী দল, সরকারি দল থেকে উনি মেন, সেও যদি চামচামি শুরু করে, আমরা চামচামি দেখতেছি তো, আমরা চামচামি রাশেদের দেখছি, আমরা চামচামি নুরুর দেখছি, এরকম অনেকেরই দেখতেছি। এই চামচামি করে ওরা যে জায়গায় চলে গেছে, ওনাদের তো এই জায়গায় যাওয়ার দরকার নেই। উনি তো একটা জায়গায় আছেন, উনি কেন মাননীয় প্রধানমন্ত্রী চামচামি করবে? উনি কেন এমন একটা কথা বলবে যেটা শুনলে যে কোনো মানুষই খুব ভালোভাবে নেবে না, যে উনি তারেক রহমানের মধ্যে বিদ্রোহী কবি নজরুলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, এবং আপনারা কি আরেকটা নজরুলকে পাইছি। এত বড় কথা বলা ওনার মতো একজন মানে সাংসদ বা একজন চিফ হুইপের কাছ থেকে বাঙালি জাতি আশা করে না। আমরা আবারও বলি ভাই, আপনারা কাজ করেন, চেটে নয় খেটে খান। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে জনগণের কথা দিছিল তারা ক্ষমতায় আসতে পারলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আর তারা গত 6 মাসে আসলে যা যা উন্নয়ন করছে, গত 6 মাসে 95টা কারখানা বন্ধ হয়েছে, যার কারণে 62,000-এর উপরে মানুষ বেকার হয়েছে। শুধু তাই নয়, 900+ টেক্সটাইল মিল বন্ধ হয়েছে, 830টা রাজনৈতিক সহিংসতা হয়েছে গত 6 মাসে শুধু, এবং কি 460টা নারী ও শিশু মিলাই ধর্ষণের শিকার হয়েছে। নরসিংদীতে গ্যাসের সংকটে কারখানা বন্ধ হয়েছে, কোটি টাকার উপরে কাপড় নষ্ট হয়েছে। এখান দিয়া দেশের মধ্যে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিন্তু ছিনতাই, সাদাবাজি, দুর্নীতি এগুলো বাড়ছে। মানে তারা আসলে ক্ষমতায় আসার আগে জনগণের কথা দিলেও পাইতো যে আমরা ক্ষমতায় আসলে দেশের মধ্যে দুর্নীতি, ছিনতাই, সাদাবাজি, টেন্ডারবাজি এগুলো বাড়ি চাইব। আপনারা সুন্দরভাবে সাদাবাজি করে খাইতে পারবেন, কারো গলার মধ্যে ছুরি দইরা, কারো গলার মধ্যে ফাড়া দিয়া সুন্দরভাবে যার ইচ্ছা মতো সাদাবাজি করে খাইতে পারবেন। শুধুমাত্র আমাদেরকে ভোট দেন, আমাদেরকে জিতাই দেন, এমন কথা দিয়ে আসলে তারা চাইলে তখন প্রচারণা চালাইতে পারতো নির্বাচনের আগে। মানে তাদের কথায়ের কাজে তো এখন আমরা কোনো মিল পাইতেছি না। মানে তারা বলছে একটা, কিন্তু তারা উন্নয়ন করছে অন্যটার, উন্নয়ন করছে সাদাবাজির, দুর্নীতির, ছিনতাইয়ের, দর্শনের। বিরোধী দলের নেতা আজকে এখানে উপস্থিত হবেন, সেই কারণে নতুন জালেম বিএনপি ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে দিয়েছে, এটা আমি বলতে চাই না, এটা আমি বিশ্বাসও করতে চাই না। আমি যেটা দেখি এবং বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশে তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন, এখন আর কয় দফা বাড়ানোর পর আপনাদের এই জাতীয় সংকট শেষ হবে সেইটা আমি জানতে চাই। অতএব নেজামি ইসলাম পার্টির ক্ষমা চাওয়ার কিছু নাই যে মানুষ গরমে কষ্ট পাচ্ছে, করতে হয় নাই। তৃতীয় যেই কারণে আমি নেজামি ইসলাম পার্টিকে অত্যন্ত ভালোবাসি, আমরা যখন 8 দল থেকে 11 দলে রূপান্তর হয়েছিলাম তখন দফায় দফায় আমাদের আসন বন্টন নিয়ে বৈঠক হচ্ছিল। আমি আমার স্বচক্ষে দেখতে পেয়েছি বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি সেই আসন বন্টনের আলোচনায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন এবং ছাড় দেওয়ার মনোভাব নিয়ে সেই টেবিলগুলোর আলোচনায় বসেছিলেন, আমার স্বচক্ষে দেখা। এই কারণেও আমি বাংলাদেশ নেজামি ইসলাম পার্টিকে অত্যন্ত পছন্দ করি এবং ভালোবাসি। আমি বিশ্বাস করি বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি আজকে যে আলোচনা সভার আয়োজন করেছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে, অতীতেও তারা যেভাবে মজলুম মানুষের পক্ষে থাকতে চেয়েছিলেন এখনো তারা থাকতে চায়, ক্ষমতার লালসা না করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্যই তারা কাজ করতে চায়। তাদের জন্য আমি সবাইকে অনুরোধ করবো, একটা জোরে করতালি হবে বাংলাদেশ নেজামি ইসলাম পার্টির জন্য। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, অনেক বক্তা আছে এবং সামনে যারা বসে আছে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি গরমের কারণে, প্রচন্ড গরম পরিবেশ এই ঘরটার ভিতরে। এবং মঞ্চ থেকেও বিনয়ী নেজামি ইসলাম পার্টির নেতারা বারবার বলছিলেন, আমি কানে শুনতে পাচ্ছি, যে মানুষগুলার খুব কষ্ট হচ্ছে এবং ক্ষমা চাওয়া দরকার। আপনাদের কি শারমিন বেগমের কথা মনে আছে, অথবা অন্তর মজুমদারের কথা মনে আছে? বেশি দিন আগের কথা না, এই 2026 সালের 25শে জুন ঘটনাটা কোথাকার সেটাও কি ভুলে গেছেন? এই যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একই পরিবারের 4 মুসলিমকে, অর্থাৎ শারমিন বেগম এবং তার 3 মেয়েকে কুপিয়ে জবাই করে হত্যা করেছিল অন্তর মজুমদার নামের এক হিন্দু যুবক। ঠিক সেই একই ধরনের ভয়ঙ্কর ঘটনা আবার আরেকটি 4 মার্ডারের মতো ঘটনা ঘটেছে গত 2 দিন আগে এই রংপুরে। বিস্তারিত যাওয়ার আগে আমরা ঘটনার বিবরণে যতটুকু জানতে পেরেছি, মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস এই 2 জন হিন্দু যুবক গগনপতির বাড়ির ছাদের উপরে উঠে রাত 2:30 থেকে 3টার দিকে ইয়াবা সেবন করছিল। এরই এক পর্যায়ে তাদের ওই ইয়াবা সেবনের বা ঘাসি ঘুষি শব্দ পেয়ে গগনপতি, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, সে ছাদে উঠে যায়
উঠে গিয়ে যখন এই দুজনকে দেখে ফেলে, দেখার পরে তাকে শ্বাসরোধে হত্যা করে লজ্জা পেয়ে সিঁড়ি দিয়ে যখন উঠছিলেন, এরপরে তারা নিচে নেমে আসে। নিচে নেমে এসে তার স্ত্রীকে এবং তার আরেকজন সন্তানকে আর সবচেয়ে ছোট্ট আরেকটা ছেলে, তাকেও মোট 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে তারা ওই রাত বাসার ভিতরে থাকে এবং বাসার ভিতরে যে সমস্ত খাবার দাবার ছিল, খেজুর খায়, আরও খাবার দাবার যা ছিল খায়, গোসল করে। আর পরের দিন শুক্রবার ছিল, এই শুক্রবারে তারা অপেক্ষায় থাকে যে কখন মানুষ নামাজে যায়। নামাজে যখন যায়, লোকজন যখন চলাচল কমে আসে, তখন তারা সেখান থেকে বের হয়ে যায়। এই ছিল ঘটনার বিবরণ। কিন্তু এই ঘটনা কি শুধু এতটুকুই, না এর পিছনে আরো কোনো ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে? সেইটা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার। যেটা কেউ বলছে না, যে কথাগুলো কেউ বলছে না, শুধু 4 জন মানুষকে হত্যা করা হয়েছে এতটুকুই শুধু বলছে। কে হত্যা করেছে এই নামগুলো আসছে না, কেন হত্যা করা হয়েছে এগুলোও কিন্তু বলা হচ্ছে না। আমরা ওইখানেও দেখেছিলাম, লক্ষ্মীপুরের ওই ঘটনাতেও দেখেছিলাম, বাংলাদেশের কোনো মিডিয়া মুসলিম পরিবারের 4 জনকে যে একটা হিন্দু যুবক হত্যা করেছে এ ব্যাপারে তারা কোনো নিউজ করে নেই। স্রেফ একটা নিউজ চেপে দিয়েছে যে একই পরিবারের 4 জনকে খুন। ভিতরে গিয়ে তারা নামটা লিখতেও মনে হচ্ছে লজ্জা পেয়েছে। এখানেও ঠিক তাই, এখানে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে যে 2 যুবক, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তারা 2 জনই হিন্দু। এরা আবার 2 জনই ওই গগনপতির আশেপাশের লোকজন, প্রতিবেশী ধরনের। রংপুরে এই ধরনের ঘটনা ঘটলো কেন? এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আপনারা জানেন, রংপুরে কিন্তু বেশ কিছুদিন ধরে বড় ধরনের একটি গোলযোগ বাঁধানোর জন্য পার্শ্ববর্তী দেশ থেকে ব্যাপকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনারা জানেন, ওই এলাকায় পৃথিবীর সবচেয়ে বড় রাম মন্দির এটা স্থাপন করতে গিয়েছিল হরিদাস পাল, তাকে পরে অবশ্য গ্রেপ্তার করেছে। এই হরিদাস পাল ছিল শেখ হাসিনার আমলের একজন ব্যবসায়ী। শেখ হাসিনার সাথে, শেখ রেহানার সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারও আগে নাকি সে হিন্দু ছিল, পরে সে মুসলিম হয়েছে আওয়ামী লীগের আমলে। ভারতের সাথে তার প্রচন্ড আসা যাওয়া ছিল। ইতিপূর্বে বেশ কয়েকজন ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছে। সেই গুপ্তচরদের সাথে ওই হরিদাস পালের কিন্তু গভীর সম্পর্ক ছিল, তাদের সাথে কথোপকথন হয়েছে। এই ধরনের রেকর্ড বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে এসেছে। এবং হরিদাস পাল ওই দিক দিয়ে গিয়ে, ভারতে সীমান্ত পার হয়ে গিয়ে, সে বিজেপির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছে, ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছে। এই তথ্য গোয়েন্দাদের কাছে আছে। এবং এইটা নিয়ে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা নিয়ে, 6টি জেলা নিয়ে বা 8টি জেলা নিয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ, এর ভিতরে চৈতি দাস আছে, তারা একটি আলাদা প্রদেশ গঠনের দাবি তুলেছে, তারা একটি হিন্দু রাজ্য গঠনের দাবি তুলেছে। ঠিক সেইখানে যখন 2 জন হিন্দুর মাধ্যমে 4 জন হিন্দুকে হত্যা করা হয়, তখন কিন্তু এই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। এটাকে আমরা কোনো মতো অবস্থায় স্বাভাবিক অবস্থায় দেখতে চাই না বা দেখতে পারি না। আমার এই ভূখণ্ডের, এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের ভিতরে সে যেই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে জাতের, যে মতের, যে পথের মানুষ হোক না কেন, আমরা তাদেরকে অন্য দেশের বলির পাঠা হতে দিতে পারি না। অন্য কেউ তাদেরকে নিয়ে সিনিমিনি খেলুক, তাদের দাবার ঘুঁটি বানাক, এটা আমরা কোনো মতো অবস্থায় হতে দিতে পারি না। এই জন্য এই বিষয়টি অধিকতর তদন্তের দাবি রাখে। আমরা দেখেছি রংপুরের যিনি তদন্ত কর্মকর্তা, তিনি সাংবাদিক সম্মেলনে এসে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশু সন্তানের হত্যার কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। স্বাভাবিক, এরকম একটি ঘটনা ঘটলে, এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটলে, এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটলে যে কারোরই পাষাণ না হলে তার চোখ দিয়ে পানি আসার কথা। স্বাভাবিকভাবেই তার ছোট সন্তানের কথা ভেবে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, কেঁদে ফেলেছেন। তবে তার একটি কথায় আমাদের কাছে সন্দেহ জেগেছে। তিনি বলেছেন যে যেহেতু গ্রেপ্তারকৃত 2 জন আসামি, এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস, এরা হত্যার সাথে জড়িত থাকার কথা সরাসরি তারা স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছে, কিভাবে হত্যা করেছে ডিটেলস বর্ণনা দিয়েছে, সুতরাং তাদের আর রিমান্ডের প্রয়োজন নেই, রিমান্ডে নেওয়া লাগবে না। এইখানেই খটকাটা লেগেছে। কারণ তিনি যখন এই বর্ণনা দিচ্ছিলেন, তার 2 পাশে 2 জন ডিবির কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বসেছিলেন, যারা 2 জনই সনাতন ধর্মের অনুসারী। সুতরাং আর তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন নাই, এই কথা তার মুখ থেকে এসেছে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এর পিছনে হয়তো অন্য কোনো কিছু লুকিয়ে আছে। হয়তো তাদেরই কারসাজি, যারা তাদেরকে গ্রেপ্তার করেছে, যারা তাদেরকে তদন্ত করেছে, যে ডিবির 2 কর্মকর্তা তার 2 পাশে বসেছিলেন, হয়তো তাদের কথা মতোই তিনি বলেছেন যে রিমান্ডের প্রয়োজন নেই। কিন্তু আমরা বলি অবশ্যই রিমান্ডের প্রয়োজন আছে। কারণ এই ঘটনার পিছনে আর কারা দায়ী, এই পুরা ঘটনা বের না হওয়া পর্যন্ত এর সুষ্ঠু বিচার কিন্তু হবে না। কারণ আমরা জানতে চাই, হতে পারে তারা যদি নির্দোষ হয়, তাহলে কেন তাদেরকে ফাঁসানো হবে? আর যদি তারা প্রকৃত অর্থেই অপরাধী হয়ে থাকে, তারা যদি এই কাজ করে থাকে তাদের জবানবন্দি অনুযায়ী, তাহলে কারা তাদেরকে এই কাজ করিয়েছে, তাদের পিছনে আর কারা ছিল, এইটা অবশ্যই রিমান্ডে নিয়ে বের করে আনতে হবে। কারণ এই ঘটনা তারা 2 জন শুধু স্রেফ ইয়াবা সেবন করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এত বড় ঘটনা, ইয়াবা সেবন করতে, যে ছাদে ইয়াবা সেবন করছে, এত মানুষের ছাদ রেখে তার 2 তলার ছাদে বা 3 তলার ছাদে তারা উঠলেন, আর উনি শব্দ পেয়ে বাড়ির মালিক সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, আর তারা তাদেরকে হত্যা করে ফেলবে, এমনটি ভাবার সুযোগ খুব কমই রয়েছে। কারণ ইয়াবা যারা সেবন করে তাদের আবার লজ্জা কিসের? উনি যখন বাড়ির মালিক যখন বলেছে তোমরা এখানে কেন, হয়তো এরকম ধমক দিয়েছে, তাহলে তোরা যে পথ দিয়ে এসেছে ওই পথ দিয়ে দ্রুত বের হয়ে যাবার কথা।
তা না করে একে একে 4 জনকেই হত্যা করেছে গামছা পেঁচিয়ে, এবং বলা হচ্ছে যে তাদের শরীরে দাহ্য পদার্থ, ওই যে একটা ছেলে এর ভিতরে মাছের ব্যবসা করে আর একটা ছেলে স্বর্ণকারের দোকানে কাজ করে। তো স্বর্ণকারের দোকানে যে কাজ করে ওইখানে তো ওই যে স্বর্ণ যে পরিষ্কার করে নাইট্রিক অ্যাসিড থাকে, যেটা দিয়ে স্বর্ণের পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে এবং খাঁটি স্বর্ণ নাকি ভেজাল স্বর্ণ সেটা পরীক্ষা করে। এই জাতীয় পদার্থ স্বর্ণকারদের কাছেই থাকে। সুতরাং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার নয়। আমার দেশ অনলাইন ভার্সনে ইউটিউব চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে এই যে ঘটনাটি ঘটেছে তার পাশে তার প্রতিবেশীদের বাড়িতে ভারতীয় নাগরিকদের আনাগোনা দেখা গেছে, এবং তারা ঘন ঘন বারবার এসেছে গেছে, তারা বিভিন্ন সময় সলা পরামর্শ করেছে, তারা বিভিন্ন জায়গায় কানাঘুষা করেছে, ঘাসিঘুষি করেছে। তার 2 দিনের পর এই ঘটনা ঘটেছে, এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সুতরাং এই বিষয়টি এত অবহেলা করার কোনো সুযোগ নেই। আর লক্ষ্য করবেন এই ঘটনাটি ঘটল ঠিক তখন যে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। বাংলাদেশ মক্কা জোটে যোগ দেবে কিনা এই বিষয়টি নিয়ে ভারত যখন অস্থির হয়ে গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জোর করে হলেও ভারত সফর করাবেন এবং সেখানে নিয়ে গিয়ে যে কোনোভাবে ভারতে নিয়ে যেতে পারলেই তাদের কার্যসিদ্ধি হয়। এই যখন অবস্থা, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন, কারণ তিনি তার নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত। ভারতে গেলে এমনও তো হতে পারে ওখানে সব আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে, তাদেরকে ওইখানে জায়গা করে দিয়েছে। প্রধানমন্ত্রী গেলেন, তার গাড়ি বহরে আওয়ামী লীগের লোকজনকে আগেই বলা হলো যে এই পথ দিয়ে যাবে, তোমরা আক্রমণ করো গাড়ির উপরে। তাকে সুযোগ করে দেওয়া হলো আক্রমণ করার, সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এই দায়িত্ব তখন ভারত তো নেবে না। তারা এমনও হতে পারে তারেক রহমানকে ওখানে আটকিয়ে রেখে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিল যে যাও তুমি প্রধানমন্ত্রী। দেশটি যেহেতু ভারত, সেহেতু এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নেই। তো সে মতো একটা অবস্থায় প্রধানমন্ত্রী যখন যেতে চাচ্ছেন না, তখন ভারত নেবার জন্য সে দেশে জোর করে হলেও নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। আর ভারত ইতিমধ্যেই বলে দিয়েছে যে বাংলাদেশ মক্কা জোটে যোগ দেবার চিন্তা করছে কিনা এই ব্যাপারে ভারত কঠিনভাবে নজর রাখছে। রংপুরের এই ঘটনা একেবারে বিচ্ছিন্ন ঘটনা, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। বাংলাদেশের ভিতরে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটিয়ে একটা ইস্যু তৈরি করে, সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে তার উপরে সাম্প্রদায়িক রং লাগিয়ে ভারত এখানে বড় ধরনের একটা গোলযোগ বাঁধাতে চায়, একটা কেওয়াজ এখানে তারা বাঁধাতে চায়। ওই সময়ও যখন এই লক্ষ্মীপুরের ঘটনা ঘটলো তখনও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এরকম ছিল। দীর্ঘদিন ধরে তারা এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার রংপুরে এই ধরনের ঘটনা ঘটলো, যেখানে রাম মন্দির স্থাপনের বিষয়টি বন্ধ হয়ে গেছে। তারা এখনো মাঝে মাঝে সেখানে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, সেখান থেকে দাবি তুলছে ওই এলাকাকে নিয়ে তারা আলাদা প্রদেশ করবে, হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র বানাবে। এই ধরনের ঘোষণা যখন ওখান থেকে আসছে, আবার ভারতীয় নাগরিকদের ওই বাড়ির আশেপাশে গত কয়েকদিন ধরে তাদের আনাগোনা দেখা গেছে, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের কানাঘুষা এইগুলো দেখা গেছে। আর ঠিক সেই মুহূর্তেই একটা পরিবারের 4 জনকে নিছক ইয়াবা সেবনকারীরা এইভাবে হত্যা করেছে, এটা আমরা কোনো মতো অবস্থায় বিশ্বাস করতে চাই না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।